Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? রসায়নের শিক্ষক পরিমল মণ্ডলের বসার ঘরে সোফায় বসে অপেক্ষা করছে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ফাতেমা বিনতে ফারুক। তাকে বসিয়ে রেখে পরিমলবাবু নিজের শোবার ঘরে গিয়ে কি করছেন কে জানে। ফাতেমা যেই ব্যাচের সাথে পরিমল স্যারের কাছে পদার্থবিজ্ঞান আর রসায়ন পড়ে সেই ব্যাচের ছুটি হয়ে গেছে আরও প্রায় আধ ঘন্টা আগে। ব্যাচের সবাই চলে গেছে ছুটির পরপরই, একমাত্র ফাতেমা ছাড়া। কারণ আজ পড়ানোর মাঝখানে স্যার বলেছিলেন ছুটির পরে যেন ফাতেমা অপেক্ষা করে, তার সঙ্গে নাকি কিছু কাজ আছে। শোনো ফাতেমা, ব্যাচের সব ছাত্রীরা চলে যাওয়ার পর তাকে বসার ঘরে নিয়ে আসতে আসতে পরিমল মণ্ডল বলেছিলেন, তুমি খুবই এক্সট্রা অর্ডিনারি একজন স্টুডেন্ট। তোমাদের ব্যাচ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়ার মতো যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। তবে তার জন্য তোমার একটু এক্সট্রা কেয়ার দরকার। থ্যাংক ইউ স্যার। খুশি মনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়েছিল ফাতেমা। তারপর কৌতূহলী হয়ে জানতে চেয়েছিল, কিন্তু কী রকম এক্সট্রা কেয়ার স্যার? দেখো, রিটেন আর এমসিকিউতে ফুল মার্কসের অ্যান্সার করেও অনেকে এ+ মিস হয়ে যায় শুধুমাত্র প্র্যাকটিক্যালে মার্কস কম পাওয়ার কারণে। তোমার যাতে প্র্যাকটিক্যালে ফুল মার্কস থাকে সেটা নিশ্চিত করার জন্যই কিছু এক্সট্রা কেয়ার দরকার। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এরপর পরিমল মণ্ডল তাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে নিজের শোবার ঘরে গেছেন প্রায় মিনিট 20 মতো পেরিয়ে গেছে। শিক্ষক হিসেবে এই ভদ্রলোককে প্রায় সব শিক্ষার্থীরাই বেশ পছন্দ করে। ফাতেমাও যথেষ্ট পছন্দ এবং শ্রদ্ধা করে নিজের এই শিক্ষককে। তবে আজ এই মুহূর্তে ঠিক কী কারণ জানা নেই, তার মন ডাক দিচ্ছে। ফাতেমা! পরিমল মণ্ডলের ডাক শুনে বেডরুমের দরজার দিকে তাকালো ফাতেমা। এ কি? উনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? ফাতেমা অবাক হয়ে ভাবল, লোকটার চাহনি ভালো ঠেকছে না তার কাছে। চলে এসো। নিজের ছাত্রীকে ডাকলেন রসায়ন শিক্ষক। সব ইকুইপমেন্টস রেডি, আজকে তোমাকে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পড়াবো। উঠে দাঁড়িয়ে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল ফাতেমা। কেমন যেন ভয় ভয় লাগছে তার। আবার নিজেই নিজেকে বুঝ দিচ্ছে এই কথা বলে, আরে ধুর, ভয়ের কি আছে। পরিমল মণ্ডলের ঘরটাতে ঢুকে তাজ্জব বনে গেল সে। ঘরে অদ্ভুত একটা টিমটিমে আলো জ্বলছে। রহস্যময় সেই আলোতে দেখা যাচ্ছে ঘরের মাঝখানে বিছানার দুই পাশে দুটো আর পায়ের দিকে একটা, মোট 3টা ট্রাইপয়েডের ওপরে 3টা ডিএসএলআর ক্যামেরা বসানো। আরও একটা ক্যামেরা বসানো হয়েছে বিছানার মাথার কাছটাতে। এসব দেখে অবাক হয়ে পরিমলবাবুর দিকে তাকাতেই ফাতেমা চমকে উঠল। আতঙ্কের একটা শীতল স্রোত বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। উনি শার্টের বোতাম খুলছেন কেন? যাও ফাতেমা, বিছানায় গিয়ে বসো। রহস্যময় একটা হাসি খেলে গেল ফাতেমার শিক্ষকের মুখে। কেন স্যার? ভয়ার্ত গলায় জানতে চাইল ফাতেমা। বললাম না, তোমাকে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পড়াবো। ইতিমধ্যে নিজের পরনের শার্টটা খুলে ফেলেছেন পরিমল। সেটা শোবার ঘরের দরজার পাশে রাখা আলনাটাতে ঝুলিয়ে রেখে তার পাশেই ঝুলতে থাকা কালো রঙের একটা নেকড়ে বাঘের মুখোশ নামিয়ে নিলেন। সেটা ঠিকঠাক করতে করতে বললেন, ওই জন্যই আজকে তোমাকে নতুনভাবে কেমিস্ট্রি পড়াবো। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না ফাতেমা। এ যেন অন্য এক পরিমল স্যারকে দেখছে সে। এই পরিমল স্যারকে সে চেনে না, একদমই চেনে না। আমার ভালো লাগছে না স্যার, বলে ফাতেমা দরজার দিকে পা বাড়াতে যাবে, অমনি খপ করে তার এক হাত চেপে ধরলেন রসায়নের শিক্ষক। এই মেয়ে, কোথায় যাচ্ছ? হিসহিস করে বলে উঠলেন পরিমল মণ্ডল। প্র্যাকটিক্যালে ফুল মার্কস পেতে চাও না তুমি? প্র্যাকটিক্যালে ভালো মার্ক না পেলে কিন্তু এ+ পাবে না। আমার লাগবে না, প্লিজ আমার যাইতে দেন, প্লিজ। কেঁদে ফেলল মেয়েটা। আপ্রাণ চেষ্টা করতে লাগল পরিমল মণ্ডলের শক্ত হাতের মুঠি থেকে নিজের কোমল হাতটাকে ছাড়ানোর, কিন্তু পারল না। পরিমলের হাতের আঙুলগুলো আরও শক্তভাবে চেপে বসল তার হাতের কবজিতে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠল ফাতেমা। এক পর্যায়ে অন্য হাতে ধরে রাখা কালো নেকড়ের মুখোশটা বিছানার ওপরে ছুঁড়ে ফেলে দিয়ে দুহাতে তাকে জাপটে ধরল পরিমল মণ্ডল। বেশি কিছু না, কেবল অল্প কয়েকটা শর্ট দিতে হবে।
বিষাক্ত সাপের মতো হিসহিস করতে লাগল শিক্ষকরূপী পিশাচটা। অল্প কয়েকটা শট। তারপর তোমাকে আমার সাবজেক্টে তো বটেই, অন্যান্য সাবজেক্টের টিচারদের সাথে কথা বলে আমি তাদের সাবজেক্টেও প্র্যাকটিক্যালে তোমাকে ফুল মার্কস কনফার্ম করে দেব। শুধু অল্প কয়েকটা শট, শুধু। ও মা গো! আর সহ্য করতে না পেরে ফাতেমা এমন একটা কাজ করে বসেছে যে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পিশাচটা। শুধু ছেড়েই দেয়নি, ধরাশায়ী হয়ে পড়েছে। কারণ ফাতেমা যখন কোনোভাবেই তার কবল থেকে নিজেকে ছাড়তে পারছিল না, তখন এক পর্যায়ে সে ডান পায়ের হাঁটু ভাঁজ করে নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে হাঁটু দিয়ে আঘাত করে বসেছে তার অন্ডকোষে। আঘাতটা সে এতটাই জোরে করেছে যে প্রচণ্ড যন্ত্রণায় তাকে ছেড়ে দিয়ে অন্ডকোষ চেপে ধরে মেঝের ওপরে লুটিয়ে পড়ে কোকাতে শুরু করেছেন পরিমল মণ্ডল। কি করলি এইটা? এইটা! ও মা গো! ফাতেমা এক মুহূর্তের জন্যও দাঁড়াল না। দৌড়ে প্রথমে চলে গেল বসার ঘরে। সেখানে গিয়ে সোফার উপর থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে আবার দৌড়ে চলে গেল দরজার কাছে। তারপর দরজা খুলেই দিল ভো দৌড়। বাসায় গিয়ে পৌঁছানোর আগে একবারের জন্য দৌড় থামাল না সে। ফাতেমা কিন্তু চেয়েছিল পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করতে। অ্যাশট্রেতে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বলল রায়হান। যদিও এসব ট্রমা ভোলা যায় না, তবুও সে ভুলে যেতে চেয়েছিল। এমনকি সে এতটাই উদার যে ওই দিনের পুরো ঘটনাটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে গিয়ে সে চেয়েছিল নিজের শিক্ষকের প্রতি আগের সেই শ্রদ্ধাবোধটাকে ফিরিয়ে আনতে। কিন্তু আপনি কি করলেন? রসায়নের শিক্ষক পরিমল মণ্ডলের মুখমণ্ডল এখন থমথম করছে। আপনি পরের দিন স্কুলের টিফিন পিরিয়ডে ওকে একা পেয়ে আবার কুপ্রস্তাব দিয়ে বসলেন। রায়হান সিদ্দিকী বলে যাচ্ছে। ও হাত জোর করে আপনার কাছে অনুনয় বিনয় করতে থাকে যেন আপনি ওকে আর এ ধরনের কুপ্রস্তাব না দেন। কিন্তু আপনি মানেননি, উল্টো ওকে নানান ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। পরের দিনও যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখন ও শেষ পর্যন্ত বুঝতে পারে যে আপনি আসলে শোধরাবার মানুষ নন। শোধরাবার মানুষ কি বলছি? আপনি তো মানুষই নন। যাই হোক, এটা বুঝতে পারার পরই ও সিদ্ধান্ত নেয় যে ও হেডমাস্টারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। সেই অভিযোগ করতেই ফাতেমা তার পরের দিন, অর্থাৎ যেদিন আপনাদের স্কুলে গণপিটুনির ঘটনাটা ঘটে, সেদিন বেশ আগে আগে স্কুলে চলে আসে। এ পর্যন্ত বলে থামল রায়হান। তার হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে। সেটা অ্যাশট্রেতে রেখে আবার পরিমল মণ্ডলের দিকে তাকিয়ে সে বলল, পরিমল বাবু, এখান থেকে কি আপনি কন্টিনিউ করবেন? চুপচাপ কিছুক্ষণ রায়হান সিদ্দিকীর মুখের দিকে তাকিয়ে রইল পরিমল। তার মুখ আগের চাইতেও বেশি থমথমে হয়ে উঠেছে। এদিকে রায়হান চুপ থেকে পরিমল মণ্ডলের কিছু বলার অপেক্ষায় দুচোখে অন্তর্ভেদী চাহনি নিয়ে তাকিয়ে আছে। রায়হান তার দিকে তাকিয়ে আছে দেখে এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হল সে। ওই দিন নাস্তা করতে যাওয়ার জন্য টিচার্স রুম থেকে বের হয়েই দেখি হেড স্যারের রুমের সামনে ফাতেমা বসে আছে। পরিমল মণ্ডল শুষ্ক স্বরে বলতে শুরু করল। তখনও মর্নিং শিফট চলছে। ডে শিফট শুরু হতে আরও অন্তত 1.5 থেকে 2 ঘন্টার মতো বাকি। সেখানে ডে শিফটের স্টুডেন্ট ফাতেমা এত আগে স্কুলে চলে এসেছে, এসে আবার হেড স্যারের রুমের সামনে বসে আছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না যে ও আমার নামে কমপ্লেইন করতে এসেছে। আমার মেজাজ গেল খারাপ হয়ে। আমি ওর কাছে গিয়ে ওকে ধমকালাম, আসতেই ধমকালাম, যাতে আশেপাশে কেউ শুনে না ফেলে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হলো না। তাই দেখে আমি ওইখান থেকে চলে গেলাম। মেয়েটাকে আমার বিরুদ্ধে কমপ্লেন করা থেকে কিভাবে আটকানো যায় সেটা ভাবতে ভাবতে স্কুলের গেট দিয়ে বাইরে বেরোলাম। বের হয়ে সবুজের সবজির দোকানটার দিকে চোখ যেতেই আমার মাথায় বুদ্ধিটা এলো। আমি জানতাম যে সবুজ নেশাখোর, এমনই নেশাখোর যে কিনা 3 বেলার খাবার না খেয়ে থাকতে পারে, কিন্তু নেশা না করে থাকা তার পক্ষে অসম্ভব। আর এ ধরনের নেশাখোরেরা নেশার টাকার জন্য সবকিছুই করতে পারে। আমি হিসেব করে দেখলাম, শ্যামল বলেছিল ও 10-15 মিনিট পর রেস্টুরেন্টে এসে আমার সাথে জয়েন করবে। তখন অলরেডি মিনিট 10 মতো পেরিয়ে গিয়েছিল। তার মানে আর 4-5 মিনিটের মধ্যেই শ্যামল চলে আসবে। যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আশেপাশের সবাই যে যার কাজকর্মে ব্যস্ত ছিল ওই সময়টাতে। এটা ছিল আরেকটা প্লাস পয়েন্ট। তাই আমি আর দেরি না করে সবুজের দোকানে চলে গেলাম। তারপর মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে ওকে দিয়ে ওর কাজ বুঝিয়ে দিলাম। মাত্র 8 ঘণ্টা কি
তার চাইতে কিছুটা বেশি সময় বা কম সময় আগে রেহনুমা আক্তার রানু আমার কাছে জানতে চেয়েছিল হেডমাস্টারের অফিস রুমটা কোন দিকে। আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম। ছেলে ধরার বর্ণনা হিসেবে সবুজকে আমি ওই মহিলার বর্ণনাই দিয়েছিলাম। সাথে এও বলে দিয়েছিলাম যে কাজটা ঠিকঠাক করতে পারলে ওকে আরও ২,০০০ টাকা দিব। সবুজ আর জানতেও চায়নি যে এই কাজ তাকে কেন করতে হবে। আমি তার দোকান থেকে বেরিয়ে স্কুলের পাশের রেস্টুরেন্টটাতে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৪,০০০ টাকার লোভে সে সবকিছু ঠিক সেভাবেই করতে শুরু করে দিয়েছিল যেভাবে আমি তাকে করতে বলেছিলাম। হ্যাঁ, একটা কাজ সে অতিরিক্ত করে ফেলেছিল, যেটা আমি তাকে করতে বলিনি। রড দিয়ে বারবার ওই মহিলার মাথায় বাড়ি মারাটা। তারপর যেই উদ্দেশ্যে এসব করা সেই উদ্দেশ্য সফল হয়েছিল। হেড স্যার পরিস্থিতি সামাল দিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ফাতেমা আর তার সঙ্গে কথাই বলতে পারিনি ওই দিন। স্কুলে ওই দিন আর ক্লাসই হয়নি। হেড স্যার ছুটি দিয়ে দিয়েছিলেন। তারপর ফাতেমাকে ফলো করে ওর বাসায় ফেরার পথে একটা নিরিবিলি গলিতে ওকে আটকালাম। ওকে সাবধান করলাম এই বলে যে ও যদি আমার বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করে তাহলে সেই টু শব্দের খেসারত ওর পুরো পরিবারকে দিতে হবে। এরপর আমি আমার বাসায় চলে আসি। এসে দেখি সবুজ দাঁড়িয়ে আছে আমার বাসার সামনে। বাকি ২,০০০ টাকা নিতে? প্রশ্ন করল রাইহান। পরিমল মণ্ডল মাথা দোলাল। হ্যাঁ। ৯ দিন আগে। তুই এখানে কেন এসেছিস? সবুজকে নিজের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খিচড়ে গেল পরিমলের। ওর বাবা যখন বেঁচে ছিলেন তখন পরিমল মণ্ডল প্রায়ই স্কুল থেকে ফেরার পথে ওদের দোকান থেকে বিভিন্ন শাকসবজি কিনে নিয়ে আসত। আর ছুটির দিনগুলোতে তাকে ফোন করে কি কি সবজি লাগবে তা বলে দিলে তিনি সবুজকে দিয়ে সেগুলো পরিমলের বাসায় পাঠিয়ে দিতেন। শুধু পরিমল না, সানফ্লাওয়ার স্কুলের অনেক শিক্ষকেরাই এভাবে সবুজের বাবাকে ফোন করে নিজের বাসায় প্রয়োজনীয় শাকসবজি আনিয়ে নিতেন। আর সেক্ষেত্রে ডেলিভারি ম্যানের কাজটা সবসময় সবুজই করত। এই কাজ করতে গিয়ে বাবার শাকসবজি বিক্রির টাকা থেকে প্রচুর টাকা সরিয়ে নিত সে। যাই হোক, সেই ডেলিভারি ম্যানের কাজের সূত্রে সানফ্লাওয়ার স্কুলের অনেক শিক্ষকের বাসায় চেনে সবুজ। আপনারা ফোন দিতেছিলাম, দেখি আপনি ধরেন না, তাই চইলা আইসি। কালচের ছোপ পড়া হলদিটে দাঁত বের করে হেসে সবুজ বলল, আমার বাকি টাকাটা? পরিমলের বাসার ঠিকানার মতো তার ফোন নাম্বারও মুখস্থ সবুজের। মাদকাসক্ত হলেও ছেলেটার একটা গুণ আছে, সেটা হলো মুখস্থবিদ্যা। অবশ্য ফোন নম্বর তো তাকে মুখস্থ রাখতেই হবে, কারণ তার ফোনের ডিসপ্লে অনেকটাই নষ্ট। ২ বছর ধরে সেই আধা নষ্ট ডিসপ্লের ফোন ব্যবহার করছে সে। নেশা করেই কুল পায় না, নতুন ফোন কিনবে কি করে। এই নে। মানিব্যাগ থেকে ১,০০০ টাকার আরও ২টো নোট বের করে সবুজের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে পরিমল বলল, তোকে বলেছিলাম স্কুলের ভেতরে শুধু গণ্ডগোল বাঁধাতে, মানুষ মারতে বলেছিলাম, এখন এসেছিস আবার বাকি টাকা নিতে। কন কি, বেটি কি মইরা গেছেনি? অবাক হয়ে প্রশ্ন করল সবুজ। পরিমলবাবুর হাত থেকে নোট দুটো নিয়ে প্যান্টের পকেটে পুরল সে। এত মার খাওয়ার পর কেউ বাঁচে? আর তোর কি দরকার ছিল রড দিয়ে পেটাতে যাওয়ার? আসলে মাথা ঠিক আসিল না স্যার, এর উপরে আবার শৈলেও একটা ভাব আইয়া পড়ছিল। আবার দাঁত কেলিয়ে হাসল সবুজ। কিন্তু আমি কি একলা মারছিনি? আমি তো মাত্র অল্প কয়টা বাড়ি দিছি, আর বাকিরা যে এত এত কিল ঘুষি লাথি মারল। হয়েছে হয়েছে। এই নেশাখোরের সাথে আর কথা বাড়াতে চাচ্ছে না পরিমল। সে তাড়া দিয়ে বলল, যা এখন এখান থেকে, আর আগামী কয়েকদিন আমার সাথে কোনো রকম যোগাযোগ তো করবিই না, স্কুলের আশেপাশেও একদম ঘেসবি না। আচ্ছা স্যার, যাই তাইলে, ভালো থাকেন। বলে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল সবুজ। পকেট থেকে নিজের ভাঙাচোরা ফোনটা বের করে কিপ্যাডে কয়েকটা নাম্বার টুকি টুকি কাকে যেন কল করল। হ মামা, কই রে তোরা? আজকে কি তোরা বইবি? ঠিক আছে মামা, আমি এখনই আইতাছি। আরে হ হ, এখনই। ফোনে কথা বলতে বলতে সবুজ এক পর্যায়ে পরিমল মণ্ডলের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। সানফ্লাওয়ার স্কুলের রসায়ন শিক্ষক পরিমলও আর দাঁড়াল না, ঢুকে গেল নিজের বাসার ভেতরে। এর ৩ দিন পর সবুজ অন্য একটা নাম্বার থেকে আবার আপনাকে কল করে হুমকি দিয়ে মোটামুটি বড় একটা অঙ্কের টাকা দাবি করতে থাকে, তাই তো? হ্যাঁ। একই রকম শুকনো গলায় রায়হানের প্রশ্নের জবাব দিল পরিমল। স্যার। পরিমল মণ্ডলের শোবার ঘর থেকে ভেসে এলো বাদলের কণ্ঠ। একটু এখানে আসুন স্যার। রায়হান উঠে দাঁড়িয়ে পেছনে দাঁড়ানো শ্রাবণী আর সাজ্জাদের দিকে তাকাল। তোমরা একটু খেয়াল রাখো এর দিকে, আমি ওদিকটা দেখে আসছি।
ঠিক আছে স্যার, বলল সাজ্জাদ। শ্রাবণীও মাথা ঝাঁকিয়ে সায় দিল। রায়হান চলে গেল পরিমলের শোবার ঘরটাতে। সেখানে গিয়ে সে দেখল ঘরের মাঝখানে বিছানার পাশে দাঁড়িয়ে আছে বাদল আর বাপ্পাদিত্য। বিছানার ওপরে রাখা 4টে ট্রাইপড, 4টা ডিএসএলআর ক্যামেরা, আর কম করে হলেও 14 থেকে 15টা হার্ড ডিস্ক। কালো রঙের একটা নেকড়ে বাঘের মুখোশও আছে, যেমনটা ফাতেমার বর্ণনায় ছিল। ক্যামেরাগুলো আলাদাভাবে নজর কাড়ল রায়হানের। অত্যন্ত দামি ক্যামেরা, প্রতিটির মূল্য কম করে হলেও লাখের ওপরে হবে। বিছানার দুপাশে 2টো লাইট স্ট্যান্ডও দেখা যাচ্ছে। স্যার, বাপ্পাদিত্য বিস্ময়ঝরা কণ্ঠে বলল, এটা কি কারো শোবার ঘর নাকি কোনো স্টুডিও? পাশ থেকে বাদল বলল, আর স্যার, এ নাকি একজন মিডল ক্লাস স্কুল টিচার, যার বেতনও নাকি একেবারেই কম। অন্তত ওই স্কুলের আরেকজন টিচার শ্যামল দাসের কাছে তো তাই শুনেছি। কিন্তু এখানে এর যেই সেট আপ দেখছি, আমার পুরো 2 বছরের বেতনের টাকা দিয়েও আমি এর অর্ধেক অ্যাফোর্ড করতে পারব না স্যার। সেখানে এই লোক এসব অ্যাফোর্ড করছে কিভাবে? পুরো ঘরে চোখ বোলাতে বোলাতে এক পর্যায়ে রায়হান সিদ্দিকীর চোখ আটকে গেল ঘরের এক কোণে কম্পিউটার ডেস্কের ওপরে সজ্জিত কম্পিউটারটার ওপর। মেকানিক্যাল কিবোর্ডে আলো জ্বলছে, তার মানে কম্পিউটার চালু আছে। কম্পিউটারটা একটু চেক করে দেখো তো বাপ্পাদিত্য। কম্পিউটারের ডেস্কের দিকে আঙুল তাক করে বাপ্পাদিত্যর উদ্দেশ্যে বলল রায়হান। দেখছি স্যার, বলে বাপ্পাদিত্য চলে গেল কম্পিউটারের কাছে। কিবোর্ডের স্পেসবারে একটা টোকা মারতেই 21 ইঞ্চি মনিটরের পর্দায় আলো ফুটে উঠল। বাপ্পাদিত্য ঝুঁকল মনিটরটার কাছে। স্যার, একটা ব্রাউজার ওপেন হয়েছে, নাম টর ব্রাউজার, ডিপ ওয়েব ব্রাউজার। নামটার সঙ্গে পরিচিত রায়হান, তাই বাপ্পাদিত্যর মুখে নামটা শোনার সাথে সাথেই বলে উঠল, বড় বড় ক্রিমিনালরা সাধারণত এই ব্রাউজারটা ব্যবহার করে। এই ব্রাউজার তার ইউজারের আসল আইপি অ্যাড্রেস পেঁয়াজের খোসার মতো অগণিত ফেক আইপি অ্যাড্রেসের লেয়ারের আড়ালে লুকিয়ে ফেলে, আর সেই লেয়ারগুলো মিনিটে মিনিটে বদলায়। ফলে আইপি অ্যাড্রেসও বদলে যায় মিনিটের ব্যবধানে। তাই ইউজারকে ট্র্যাক করা রীতিমতো অসম্ভব। কথাগুলো বলতে বলতে রায়হান বাপ্পাদিত্যর পাশে এসে দাঁড়াল। বাদলও পা টিপে টিপে এসে দাঁড়াল বাপ্পাদিত্যর অন্য পাশে। রায়হান আবার বলল, কিন্তু এই ব্যাটা কি করছিল টর ব্রাউজারে? দেখো তো বাপ্পাদিত্য। স্যার, ব্রাউজারের যে ট্যাবটা ওপেন করা, সেখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। বাপ্পাদিত্য মনিটরের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল। ওয়েবসাইটের নামটা পড়তে গিয়ে থমকে গেল বাড্ডা থানার এসআই। রায়হান জিজ্ঞেস করল, কি ব্যাপার, নাম কি ওয়েবসাইটের? স্যার, নামটা পড়তে গিয়ে ঘৃণায় মুখ বিকৃত হয়ে গেল এসআই বাপ্পাদিত্যর। টর ব্রাউজারের নামের মতো এই ওয়েবসাইটের নামের সঙ্গে রায়হান পরিচিত নয়, তবে নামটা শুনে তার বুঝতে বাকি রইল না যে এটা কিসের ওয়েবসাইট হতে পারে। ঘৃণায় মুখ বিকৃত হয়ে গেল তারও। চাইল্ড পর্ন সাইট? জি স্যার, এবং এই ওয়েবসাইটে বদমাইশটার একটা ভেরিফাইড অ্যাকাউন্টও আছে, উলফম্যান নামে। এই যে দেখুন স্যার, আমরা আসার কিছুক্ষণ আগেই উলফম্যান নামের অ্যাকাউন্টটা থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে। ব্লাডি বাস্টার্ড! রায়হানের চোয়াল শক্ত হয়ে উঠল। শোবার ঘরকে স্টুডিও বানিয়ে সেখানে এত দামি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জামাদি দিয়ে পরিমল আসলে কী করে সেটা বুঝতে আর বাকি নেই তার। ঘুরে দাঁড়িয়ে দ্রুত কদমে সে হেঁটে গেল দরজার দিকে। বাপ্পাদিত্য আর বাদলও অনুসরণ করল তাকে। পরিমলের শোবার ঘর থেকে বেরিয়ে রায়হান সিদ্দিকী আবার গিয়ে বসল পরিমল মণ্ডলের সামনের বড় সোফাটাতে। অন্য দুজন গিয়ে দাঁড়াল তার পেছনে, সাজ্জাদ আর শ্রাবণীর পাশে। নিজের পেডোফিলিয়াকে কাজে লাগিয়ে আপনি তাহলে চাইল্ড পর্নোগ্রাফির ব্যবসা করেন, তাই না? তীব্র ঘৃণা প্রকাশ পেল রায়হানের কণ্ঠে। আর ডিবির সহকারী কমিশনারের সেই ঘৃণমিশ্রিত কণ্ঠকে উপেক্ষা করে পরিমলের মুখে ফুটে উঠল ক্রূর হাসি। যাক, জেনেই যখন গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখে পরিমল বলল, হ্যাঁ অফিসার, করি। এখন বলুন, আপনাদের প্ল্যান কি? রায়হানসহ প্রত্যেকে খেয়াল করল লোকটির কণ্ঠে কিছুক্ষণ আগ পর্যন্ত যেই মলিন ভাবটা ছিল সেটা এখন আর নেই, বরং একটা বেপরোয়া ভাব চলে এসেছে তার কণ্ঠে। আপনার কি মনে হয়, এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করার বাইরে অন্য আর কোনো প্ল্যান কি আমাদের থাকার কথা? প্রশ্নের জবাবে রায়হান পাল্টা প্রশ্ন করল বরফ শীতল গলায়। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে বিকৃত মস্তিষ্কের এই লোকটি আলোচনা কোন দিকে নিতে চাচ্ছে।
সেই সঙ্গে এর ধরা পড়ে যাবার বেপরোয়া ভাব দেখে সে এটাও বুঝে গেছে যে একে কিভাবে কাবু করতে হবে, ঠিক সেভাবেই যেভাবে মানসিক বিকারগ্রস্ত অপরাধীকে কাবু করতে হয়। আহা অফিসার! রায়হানের দিকে খানিকটা ঝুঁকে এলো পরিমল। আপনি মনে হয় বুঝতে পারছেন না আমার কথা। আচ্ছা, ভেঙেই বলি না হয়, এই মামলাটা কত টাকা নিয়ে দফারফা করতে চান? রায়হান সিদ্দিকী কিছু না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পরিমল মণ্ডলের দিকে। ওদিকে পরিমল তার ছোট সোফাটায় আবার সোজা হয়ে বসে ঘরে সে ছাড়া কজন আছে তা গুনতে লাগল। আচ্ছা, এখানে আপনারা ৫ জন আছেন। গোনা শেষ করে পরিমল আবার বলল, প্রত্যেককে ২ লাখ করে মোট ১০ লাখ টাকা দিলে চলবে? রায়হানের পেছন থেকে বাদল ক্ষেপে উঠে বলল, স্যার, এইবার কিন্তু এই হারামজাদাটা বাড়াবাড়ি করছে। আপনি পারমিশন দিলে ওকে এখানেই। ডান হাত তুলে রায়হান ইশারা করতেই থেমে গেল বাদল। তবে থেমে গেলেও সে যে রাগে গজগজ করতে থাকল। বাকি ৩ জনও দুচোখে রীতিমতো অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পরিমলের দিকে। ও, অ্যামাউন্টটা কম হয়ে যাচ্ছে, তাই না? বাদলের দিকে তাকিয়ে পরিমল বলল, ঠিক আছে, ডাবল করে দিচ্ছি তাহলে, পার পারসন ৪ লাখ। এবার সে তাকাল রায়হানের দিকে। কি রায়হান সাহেব, এখন ঠিক আছে তো? ও হ্যাঁ, আপনি তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আপনার জন্য তাহলে ৫ লাখ। আপনার একটা আলাদা সম্মান আছে তো। চাইল্ড ফির ব্যবসায় বেশ ভালোই টাকা পয়সা কামিয়েছেন তার মানে। আগের মতোই শীতল কণ্ঠে কথাটা বলল রায়হান। তাহা বলতে পারেন, গদগদ শোনাল পরিমল মণ্ডলের কণ্ঠ। এ কারণেই বলছি, আপনাদের ডিমান্ড যদি আমার অফারের চাইতে বেশিও হয়, নির্দ্বিধায় বলতে পারেন। আপনাদেরকে প্রণামী দিতে আমি কোনো কার্পণ্য করব না। তবে হ্যাঁ, আমার ব্যাংকে যা আছে তার চেয়ে বেশি যদি চেয়ে ফেলেন, তবে আমাকে একটু সময় দিতে হবে। এই ধরুন সপ্তাহ ২ আমি আমার রিসেন্ট যে কাজটা আপলোড করেছি ওটার পেমেন্ট এর মধ্যেই চলে আসবে। তা কতদিন ধরে করছেন এসব? ২০১৩ সালের শেষের দিকে শুরু করেছিলাম, আর এখন ২০১৮ সাল। ডান হাতের কর গুনে হিসেব করল পরিমল। এবছরের শেষের দিকে পুরো ৫ বছর পুরো হয়ে যাবে। কথাটা বলতে গিয়ে পরিমল মণ্ডল একান ওকান বিস্তৃত একটা হাসি দিল, যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। হাসি জিনিসটা নিঃসন্দেহে পৃথিবীর সুন্দরতম জিনিসগুলোর মাঝে একটা, এবং সেটা যে কারো মুখে ভালো লাগে। পরিমল মণ্ডলের মুখমণ্ডল জুড়ে যেই হাসিটা এখন ফুটে আছে, সেটাও হয়তো ভালো লাগত অন্য কোনো সময় দেখলে। কিন্তু এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে এই হাসিটার চাইতে কুৎসিত বোধ হয় আর কোনো কিছুই হতে পারে না। এতগুলো বছরে একটাবারের জন্য নিজের কৃতকর্ম নিয়ে কোনো রকম অনুশোচনা কাজ করেনি আপনার মাঝে? আজব, অনুশোচনা কাজ করবে কেন? লোকটি আকাশ থেকে পড়ল যেন। ইটস মাই প্যাশন অফিসার। আপনি 3 ইডিয়টস দেখেননি? ওখানে তো আমির খান বলেছেন, সেটাই করো যেটা তোমার প্যাশন। আমি তো সেটাই করছি। রায়হান পেছনে ফিরে তাকিয়ে একবার বাকি ৪ জনকে দেখে নিল। এতক্ষণ তাদের মুখ রাগে থমথম করছিল। যেই দৃষ্টিতে তারা পরিমলের দিকে তাকিয়েছিল, তাতে মানুষের চোখ থেকে আগুন বেরোনোর ব্যবস্থা থাকলে পরিমল এতক্ষণে ভস্ম হয়ে যেত। কিন্তু তাদের যে চোখে এতক্ষণ অগ্নিদৃষ্টি ছিল, সেই চোখে এখন বিরাজ করছে রাজ্যের বিস্ময়। পরিমল মণ্ডল নামের এই লোকটাকে তারা যতটা মানসিক বিকারগ্রস্ত ভেবেছিল, এই লোকটা যে আদতে তার চাইতেও সহস্রগুণ বেশি বিকারগ্রস্ত, সেটা বুঝতে তাদের কারোরই বাকি নেই। আবার পরিমল মণ্ডলের দিকে তাকালো রায়হান। চাইল্ড অ্যাবিউজিংয়ের মতো একটা জঘন্য অপরাধকে নিজের প্যাশন বলতে একটুও লজ্জা করে না আপনার পরিমলবাবু? রায়হানের এই কথাটাই ম্যাজিকের মতো কাজ হল যেন। পরিমল মণ্ডলের চেহারাটা হঠাৎ করে কঠিন হয়ে উঠল। রাগে থমথম করতে লাগল তার মুখমণ্ডল। আর তার এই মুখভঙ্গি দেখেই রায়হান বুঝতে পারল, সে যেটা করতে চাচ্ছিল সেটা সে করতে পেরেছে। মানসিক বিকারগ্রস্ত অপরাধীদের নিয়ে একটা কথার কথা প্রচলিত আছে, তাদেরকে শুধু একবার ঠিকঠাক জায়গায় আঘাত করে দুর্বল করতে পারলে তাদের পেট থেকে ৩ দিন আগের হজম হয়ে যাওয়া খাবারও আপনা আপনিই বেরিয়ে আসে। আমার প্যাশন নিয়ে কোনো বাজে কথা বলবেন না অফিসার, কাট কাট গলায় বলল পরিমল। আমি না শুধু, এদেশের আরও অনেকেই এ ব্যবসার সাথে জড়িত। এমন কিছু বিখ্যাত লোকও এই ব্যবসায় জড়িত, যাদের নাম শুনলে রীতিমতো পিলে চমকে উঠবে আপনাদের। ঠিক যেমন
আজ থেকে অনেক বছর আগে এদেশের থ্রিলার এবং হরর পাঠকেরা চমকে উঠেছিল এটা জেনে যে তাদের অত্যন্ত প্রিয় একজন লেখক চাইল্ড পর্নোগ্রাফির ব্যবসায় জড়িত। ওই সময়ে অবশ্য এদেশে ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না। ভিডিও বানিয়ে সেই ভিডিও সিডি বা ডিভিডিতে কপি করে বিক্রি করা হতো, হুইচ ওয়াজ হাইলি রিস্কি। ওই লেখক তো ওই কারণেই ধরা পড়েছিলেন। কিন্তু এখন যে শুধু ইন্টারনেট আছে তা না, ইন্টারনেটের সারফেস ওয়েবের আড়ালে আছে ডিপ ওয়েবের বিশাল দুনিয়া। এই দুনিয়া যে কারো ধরাছোঁয়ার বাইরে। আর তাই এখানে চাইল্ড পর্নোগ্রাফি যাকে বলে একদম রমরমা। আগেকার দিনে যারা সিডি বা ডিভিডিতে করে পর্ন বাজারজাত করত তাদের বেশিরভাগ ব্যবসা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকত। আর এখন আমাদের দেখুন না, ডিপ ওয়েবের কল্যাণে এখন আমাদের সবার ব্যবসায় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সারা পৃথিবীর অসংখ্য মানুষ প্রচুর অর্থ খরচ করে দেখছে আমাদের কাজ। আর সেখানে আপনারা এসেছেন আমাদেরকে চাইল্ড অ্যাবিউজার বলতে, আমাদের কাজকে বলছেন জঘন্য অপরাধ। হ্যাঁ, 3 দিন আগের হজম হয়ে যাওয়া খাবার উগরে না দিলেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উগরে দিল পরিমল। এতটাও আশা করেনি রায়হান সিদ্দিকী। সে আর কিছু না বলে চুপচাপ বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে বসে নিজের অপকর্মের তুবড়ি ছোটাতে থাকা নরকের কীটটার দিকে। দেখা যাক আর কি কি বেরিয়ে আসে এর পেট থেকে। বাদল, সাজ্জাদ, শ্রাবণী আর বাপ্পাদিত্য পরিমল মণ্ডলের দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে। তারা কেবল একটা কথাই ভেবে যাচ্ছে, একটা মানুষ এতটা অসুস্থ বিকারগ্রস্ত কিভাবে হতে পারে? এই পরিমল আসলে মানুষ তো? ওদিকে পরিমল বলে যাচ্ছে, বাংলাদেশ, ভারতসহ এশিয়ার আরও বেশ কিছু দেশ বর্তমানে চাইল্ড পর্নোগ্রাফির হয়ে উঠেছে। কেন জানেন? কারণ এসব দেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরাও নিজেদের সন্তানদেরকে আর কিছু শেখাক বা না শেখাক, ভয় আর লজ্জা পাওয়াটা বেশ ভালোভাবেই শেখায় একদম ছোটবেলা থেকে। আর এটাই তো আমাদের প্লাস পয়েন্ট। বাচ্চারা আমাদেরকে ভয় পায়, আর আমরা তাদের সাথে যাই করি না কেন তা গিয়ে নিজেদের মা বাবা কিংবা অন্য কাউকে বলতে লজ্জা পাই। কথাগুলো বলে মৃদু হাসল পরিমল। সেই হাসি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না, মুহূর্তেই মিলিয়ে গেল। তার পরিবর্তে একটা ক্ষুব্ধ ভাব ফুটে উঠল তার মুখে। দাঁত কিরমির করে অনেকটা আপন মনে প্রলাপ বকার মতো করেই সে যেন বলতে শুরু করল, গত 4-5 বছরের যে কয়টা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি প্রত্যেকটার মধ্যেই লজ্জা, শরম আর ভয় ছিল। কোনো কোনো বাচ্চা আবার একটু বেশি ছোট ছিল, তাই তারা বুঝেও নি যে তাদের সাথে কি হয়েছে। ঝামেলাটা বাঁধল আমার পেটা ভক্তদের কয়েক মাস ধরে করে আসা আবদার রাখতে গিয়ে। তারা বলছিল যে 4-5 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের ভিডিও দেখতে দেখতে তারা নাকি ক্লান্ত। তারা নাকি এবার 13-14 বছরের কিশোরী চাই। ওই আবদার রাখার জন্যই অ্যাপ্রোচ করেছিলাম ফাতেমাকে। কিন্তু এই ফাতেমা এমনই মেয়ে যে বোঝেও বেশি, আবার যা লজ্জাশরম বলেও কিচ্ছু নেই। কত বড় নির্লজ্জ, বেহায়া। হেড স্যারের কাছে চলে গিয়েছিল এসব নিয়ে কমপ্লেন করতে, এখন আবার আপনাদেরকে বলেছে। ছি ছি ছি, এর চাইতে বরং ও যদি কোঅপারেট করত তাহলে আমারও লাভ হতো, আর ওরও। এক পর্যায়ে আর নিতে পারল না রায়হান। এমনিতেও মনের অবস্থা ভালো না তার। উঠে দাঁড়িয়ে সে বাদলদের দিকে তাকিয়ে বলল, বাদল, একে নিয়ে গাড়িতে তোলো। পরে এসে এর বেডরুমে যা কিছু পাওয়া গেছে সব সিজ করে নিয়ে যেতে হবে। আমাকে গাড়িতে তুলবেন মানে? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? চেঁচিয়ে উঠল পরিমল। চোখ বড় বড় হয়ে গেছে তার। রায়হান পকেট থেকে মোবাইলটা বের করে রেকর্ডিং বন্ধ করল। যেই রেকর্ডিং সে তার পুরনো স্বভাববশত শুরু করেছিল পরিমল মণ্ডলের বাসার কলিং বেল চাপার সময় থেকেই। তারপর পরিমলের দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, পরিমল বাবু, আপনি হয়তো সিনেমা বেশি দেখেন, কিন্তু এখন কোনো সিনেমা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা রিয়েলিটি। আর রিয়েলিটি হল, সন্দেহ থেকে পুলিশ যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারে। আমরাও আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ করতে করতেই ওয়ারেন্ট চলে আসবে, ও নিয়ে আপনি একদম ভাববেন না। আবার বাদলের দিকে তাকালো সে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা? বাদল আর সাজ্জাদ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে দুদিক থেকে পরিমলের 2 বাহু ধরে তাকে সোফা থেকে টেনে তুলল। তারপর তাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দরজার দিকে। শ্রাবণীও এগিয়ে গেল তাদের পেছন পেছনে। আপনারা এরকম করতে পারেন না,
পারেন না এরকম করতে বলছি, তারস্বরে চেঁচাতে লাগলো পরিমল। আমি তো বলেছি আপনাদের ডিমান্ড কত বলুন, ওই ফাতেমা একই ভুল আপনারাও করছেন, নিজেদের লাভ। শ্রাবণী পেছন থেকে পরিমল মণ্ডলের মাথায় কষে একটা গাঁট্টা মারতেই গুঙিয়ে উঠল পরিমল। আর একটা টু শব্দ করবি তো এখানেই তোকে পুঁতে ফেলব। খেকিয়ে উঠল শ্রাবণী। চুপচাপ সামনের দিকে হাঁট। পরিমল প্রথমে গাঁটটা আর তারপরে ধমক খেয়ে চুপ মেরে গেল। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল বাদল, সাজ্জাদ আর শ্রাবণী। দাঁড়িয়ে রইল কেবল বাপ্পাদিত্য আর রায়হান। স্যার। বাপ্পাদিত্য রায়হান সিদ্দিকীর কাছে এগিয়ে এসে বলল, এই জানোয়ারের বাচ্চাটাকে সরকারি খরচে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কোনো দরকার আছে? এর চাইতে বরং এনকাউন্টার করে দিলে। রায়হান আরও একটা সিগারেট ধরাতে ধরাতে গম্ভীর স্বরে বলল, বাপ্পাদিত্য, আমাদের কাজ অপরাধীকে শাস্তি দেয়া না, শাস্তি দেয়া আদালতের কাজ। আমাদের কাজ শুধু অপরাধীকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া। বাপ্পাদিত্য চুপ মেরে গেল। রায়হান বুঝতে পারল তার কথাটা ঠিক পছন্দ হয়নি বাপ্পাদিত্যর, কিন্তু এ কথার পিঠে কিছু বলতেও পারছে না সে। যাই হোক বাপ্পাদিত্য, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইন দিস কেস। ব্রাভো। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। রায়হান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আমি চাই তুমি আমাদের পরের কেসগুলোতেও আমাদের সঙ্গে কাজ করো, আর তাই আমি হায়ার অথরিটির কাছে সুপারিশ করব তোমার পোস্টিং ডিবিতে দেওয়ার জন্য। হয়তো খুব শীঘ্রই তুমি জয়নিং লেটার পেয়ে যাবে। বাপ্পাদিত্যর মুখ উজ্জ্বল হয়ে উঠল রায়হানের কথা শুনে। গদগদ ভঙ্গিতে সে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। মুচকি হাসল রায়হান সিদ্দিকী। চলো এবার যাওয়া যাক। চলুন স্যার। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে রায়হান সিদ্দিকী এবং এসআই বাপ্পাদিত্য ভট্টাচার্য পা বাড়াল দরজার দিকে। অধ্যায় ২৭। পরদিন সকাল। গতকাল পরিমল মণ্ডলকে ডিবির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার পর তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আসতে আসতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জানা গেছে। রায়হান সিদ্দিকী এবং তার টিম পরিমলের বাসায় ঢোকার পর থেকে যা কিছু হয়েছে তার সবই যে রায়হানের পকেটে থাকা মোবাইল ফোনের রেকর্ড হয়েছে, এটা জানার পরে আর কোনো কিছুই গোপন করার তেমন কোনো চেষ্টা করেনি পরিমল। তার মুখ থেকে বেরিয়ে এসেছে এই ব্যবসায় জড়িত আরও অনেকের নাম, যাদের মধ্যে কেউ কেউ রীতিমতো রাঘব বোয়ালের পর্যায়ের। গ্রেপ্তারি পরোয়ানা চলে আসার পর ডিসি রাশেদ মজুমদার সব টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের ডেকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। যদিও রায়হান সংবাদ সম্মেলন করার মতো মানসিক অবস্থায় একেবারেই ছিল না, তবুও তাকে করতে হয়েছে, কারণ ডিপার্টমেন্ট তো আর তার মানসিক অবস্থা বুঝে চলবে না। তবে একটা সুবিধা তাকে ডিপার্টমেন্ট দিয়েছে, যেটা তার সত্যিই দরকার ছিল। গতকাল সারাদিনে একটা ব্যাপার সে হাড়ে হাড়ে টের পেয়েছে, সেটা হলো নিজেকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে রেখে মানসিক অবসাদ ভুলে থাকার চেষ্টাটা সবসময় কাজে দেয় না। হ্যাঁ, কাজে কর্মে ব্যস্ত থাকলে কিছুক্ষণের জন্য হয়তো ভুলে থাকা যায়, কিন্তু ব্যস্ততা শেষ হয়ে যাওয়ার পর সেই অবসাদ আবার দ্বিগুণ হয়ে ফিরে আসে। রায়হানের ক্ষেত্রেও গতকাল তাই হয়েছে। কেস সমাধান হয়ে যাওয়ার পর তখনই সে বুঝেছে তার আসলে সব কিছু থেকে দূরে গিয়ে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই কয়েকদিনের ছুটি চেয়েছে সে, এবং সে ছুটি সে পেয়েও গেছে। গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর অফিস থেকে ছুটি নিয়ে রায়হান সিদ্দিকী সোজা চলে গেছে সাকুরা বারে। এটা তার অফিস থেকে কাছেই, পরিবাগে। সেখানে বসে সারা রাত আকণ্ঠ মদ্যপান করেছে সে। তারপর বাসায় কখন ফিরেছে তা সে নিজেও জানে না। সকালে অবশ্য ঘুম তাড়াতাড়ি ভেঙেছে তার, বারবার কলিং বেল বাজার শব্দে। প্রচণ্ড বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজাটা খুলতেই বিশাল একটা ধাক্কা খেয়েছে সে। দরজার বাইরে দুহাতে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ফারিয়া। এই মুহূর্তে রায়হানের বাসার ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে তারা দুজন। অনেকক্ষণ ধরেই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে একজন আরেকজনের মুখের দিকে। রায়হান, অবশেষে ফারিয়ায় নীরবতা ভাঙল। তুমি কি চুপ করে বসেই থাকবে? এখনও কিছু বলবে না? ম্লান হাসল রায়হান। কি বলবো বলো? তুমি গতকাল আমাকে কিচ্ছু না বলে এভাবে চলে এলে কেন? আর চলে এলে তো এলে, তারপর আর কোনো ফোন মেসেজ কিছুই দাওনি কেন? রায়হান চুপ করে রইল, কি বলবে ভেবে পাচ্ছে না। বাবা বললেন উনি তোমার সঙ্গে আমার বিয়ে দেবেন না। ফারিয়ার গলা কিছুটা চড়ে গেল এবার। আর তুমি সেটাই মুখ বুজে মেনে নিয়ে চলে এলে?
একটা দীর্ঘশ্বাস ফেলল রায়হান। উনি তোমার বাবা ফারিয়া, আর তোমার বাবাকে আমি অসম্মান করতে পারি না। আর আমাকে কষ্ট দিতে পারো? তোমাকে কষ্ট দেওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। ফারিয়ার মুখে একটা মলিন হাসি ফুটে উঠল। কিন্তু আমি তো কষ্ট পেয়েছি, আর তুমি এখনও জীবিত আছো। ফারিয়া কথাটা হেসে বললেও রায়হান বুঝল মেয়েটা সত্যিই কষ্ট পেয়েছে, আর কষ্টটা পেয়েছে তার কারণেই। সে একজন অপরাধীর ভঙ্গিতে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ফারিয়া, কিন্তু তাই বলে আমি এটাও চাই না যে আমার জন্য তুমি তোমার বাবা মাকে কষ্ট দাও। দিন শেষে ওনারা তো তোমার ভালোই চান। শোনো, আমি জানি এবং মানিও যে আমার বাবা মা সবসময় আমার ভালোই চান, ফারিয়া বলতে শুরু করল। কিন্তু তারা তো অন্তর্যামী নন, তারা মানুষ, ভুল তাদেরও হতে পারে। তারা সবসময় বুঝতে নাই পারতে পারেন যে আমার ভালোটা আসলে কিসে হবে। তাই আমি নিজের ভালো নিজেই দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভুল আমারও হতে পারে, কিন্তু বাবা মায়ের ভুলে খারাপ থাকার চাইতে নিজের ভুলে খারাপ থাকার ঢের ভালো। আর যদি আমি ভুল না হই, যেটাতে আমার ভালো হবে বলে আমি মনে করছি, সেটাতে যদি আসলেই আমার ভালো হয়, তাহলে প্রথম দিকে বাবা মায়ের আপত্তি থাকলেও পরে যখন তারা দেখবেন যে শেষ পর্যন্ত ভালো কিছু হয়েছে, তখন তারা তাদের আর কোনো আপত্তিই রাখবেন না। কিন্তু তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে যদি আমি ভালো না থেকে কষ্টে থাকি, তখন তারা অপরাধবোধে ভুগতে ভুগতে তারা কি আরও বেশি কষ্ট পাবেন না? কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবা রাজি থাকলে আমাদের বিয়েটা হবে। ফারিয়ার চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্নটা করল রায়হান। ফারিয়া ওপরে নিচে মাথা দোলাল। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু এটা কি একবারও বলেছি যে বাবা রাজি না থাকলে আমাদের বিয়ে হবে না? রাজি থাকলে বিয়ে পারিবারিকভাবে হবে, আর রাজি না থাকলে পারিবারিকভাবে হবে না, কিন্তু বিয়ে ঠিকই হবে যদি আমরা দুজন রাজি থাকি। বাবা মা প্রথমে অভিমান করলেও পরে আমাদেরকে একসঙ্গে ভালো থাকতে দেখলে সব অভিমান ভুলে যাবেন, কারণ দিন শেষে তো ওনারা এটাই চান যে আমি ভালো থাকি। কয়েক মুহূর্ত চুপচাপ কিছু একটা ভাবল রায়হান, তারপর উঠে দাঁড়াল। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? ফ্রেশ হয়ে আসছি, রায়হান ভাবলেশীন ভঙ্গিতে বলল। তারপর উবার কল করব। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফারিয়া। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। রায়হান তাকে ফিরিয়ে দিচ্ছে। মুখ শক্ত হয়ে গেল তার। উঠে দাঁড়িয়ে পাশে রাখা নিজের ব্যাগ দুটো দুহাতে তুলে নিয়ে অত্যন্ত রুক্ষ হয়ে বলল, তোমার উবার কল করতে হবে না, আমি চলে যাচ্ছি। তাও উবার কল করতে চেয়েছ, তাই থ্যাঙ্কস। সে কি একাই যাবে? রায়হান আকাশ থেকে পড়ল যেন। মেজাজ আরও খিচড়ে গেল ফারিয়ার। তাও অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ। ফারিয়া ব্যাগ দুটো নিয়ে দরজার দিকে মাত্র 2 পা বাড়িয়েছে, ঠিক তখনই বোমাটা ফাটাল রায়হান। কিন্তু কাজী অফিসে তুমি একা গিয়ে কি করবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াল ফারিয়া। তার দুহাতে ধরে রাখা ব্যাগ দুটো ধপাস করে পড়ে গেল মেঝের ওপর। পেছন ফিরে রায়হানের দিকে তাকাল সে। চোখে মুখে তার বিস্ময়ের ছাপ স্পষ্ট। কি বললে তুমি? বললাম যে কাজী অফিসে তুমি একা গিয়ে বসে থাকবে নাকি? রায়হান আবার বলল, আমি তো উবার কল করব দুজন একসঙ্গে কাজী অফিসে যাওয়ার জন্য। ফারিয়া হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। আর তারপর সে যেটা করল সেটার জন্য রায়হান প্রস্তুতি ছিল না। দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরল ফারিয়া। রায়হানও তার দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ফারিয়াকে। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল ফারিয়া, ভালোবাসার মানুষটিকে নিজের বুকে আগলে রেখে কোমল স্বরে বলল রায়হান। সম্পর্কটা যেখানে আমাদের দুজনের, সেখানে আমার একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলাটা একেবারেই উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করেছ তো? ফারিয়া রায়হানের বুকে মুখ গুজে রেখেই বলল, ধুর, ভুল তো মানুষেরই হয়। আর ডিবির জাদ্রেল গোয়েন্দা রায়হান সিদ্দিকীও তো মানুষই। পরস্পরকে আলিঙ্গন করে রেখে একইভাবে দাঁড়িয়ে রইল দুজন। সত্যি, ভালোবাসার মানুষটাকে আলিঙ্গন করার মাঝে একটা অদ্ভুত রকমের প্রশান্তি আছে, যা এই বিশ্ব সংসারে অন্য আর কোনো কিছুতেই নেই। পরিশিষ্ট। হ্যাঁ, সানফ্লাওয়ার গার্লস স্কুলের রসায়নের শিক্ষক পরিমল মণ্ডলী ওই স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটির মূল হোতা। নিজের যে অপকর্মকে ধামাচাপা দিতে সে এই ঘটনাটি ঘটিয়েছিল, সেই অপকর্মে লিপ্ত আরও অনেকের নামই আমাদের সামনে উঠে এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে। কিছু কিছু নাম আমাদেরকে বেশ বড় ধরনের ধাক্কা দিয়েছে, কারণ সেই নামগুলো এদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম।
আমরা কিছুদিনের মধ্যেই পরিমল মণ্ডলের কাছ থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে ইনকোয়ারি শুরু করব এবং আশা করি খুব শীঘ্রই সেই ব্যক্তিদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। আচ্ছা রায়হান সাহেব, এসি রায়হান সিদ্দিকীর দিকে মাইক বাগিয়ে ধরে রাখা সাংবাদিকের মধ্যে একজন প্রশ্ন করল, এই পরিমল মণ্ডল কি সবসময় সানফ্লাওয়ার স্কুলের বাচ্চাদেরকেই? সাংবাদিককে প্রশ্নটা শেষ করতে দিল না এসিডিবি রায়হান সিদ্দিকী। না, সে মাঝে মধ্যে অন্যান্য জায়গার এমন কিছু শিশুদেরকে নিয়েও কাজ করাতো যাদের আগে পিছে কেউ নেই। এই যেমন ধরুন বিভিন্ন অনাথাশ্রম কিংবা এতিমখানার অনাথ শিশু অথবা ছিন্নমূল পথশিশু, আর এদেরকে পরিমল মণ্ডলের মতো লোকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দালাল হিসেবে কাজ করে থাকে কিছু এনজিও কর্মীরাও। যেমন আজ থেকে দুদিন আগেও একটা এতিমখানা থেকে ১৩-১৪ বছর বয়সী একটা মেয়েকে পরিমল মণ্ডলের কাছে নিয়ে এসেছিল এক দালাল, বশির নামের একজন এনজিও কর্মী। পরিমল মণ্ডলের দেয়া ঠিকানায় গিয়ে আমাদের একটা ইউনিট ইতোমধ্যেই অ্যারেস্ট করেছে সেই বশিরকে। রায়হান সাহেব, যে মেয়েটিকে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করতে যাওয়া থেকে আটকানোর জন্য পরিমলবাবু স্কুলে গণপিটুনির ঘটনাটা ঘটিয়েছিলেন, সেই মেয়েটির নাম আমাদেরকে জানানো যাবে কি? প্রশ্ন করল আরেক গণমাধ্যম কর্মী। দুঃখিত, আমরা মেয়েটিকে কথা দিয়েছি যে তার পরিচয় আমরা গোপন রাখব, তবে এদেশের বাবা মায়েদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়। তাদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যতটা গুরুত্ব দিয়ে ভয় আর লজ্জা পেতে শিখান, ততটা গুরুত্ব দিয়ে বরং ওই মেয়েটার মতো সৎসাহসের শিক্ষা দিন, যেই সৎসাহস নিয়ে ওই মেয়েটা পরিমল মণ্ডলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই দেশের সব ছেলেমেয়েরা যদি ওই সৎসাহস নিজেদের ভেতরে ধারণ করতে পারে, তাহলেই এই সমাজ আর কোনো পরিমল মণ্ডলের উত্থান হতে দিবে না, এটা আমি লিখে দিতে পারি। এ পর্যন্ত দেখার পর ভিডিওটা পজ করে ট্যাপটা টেবিলের ওপরে নামিয়ে রাখল সে। গতকাল সন্ধ্যার পর থেকে ডিবির সহকারী কমিশনার রায়হান সিদ্দিকীর এই সংবাদ সম্মেলনের ভিডিওটা সে অসংখ্যবার দেখেছে আর ভেবেছে, এরকম অফিসার আজ থেকে ২৫ বছর আগে কোথায় ছিল, কিংবা আদৌ কি ছিল? পর মুহূর্তেই আবার তার মনে হয়েছে মিডিয়া যা দেখায় তার কতটুকুই বা সত্যি হয়। কে জানে, সংবাদ সম্মেলনের রায়হান সিদ্দিকী আর বাস্তবের রায়হান সিদ্দিকী হয়তো সম্পূর্ণ আলাদা মানুষ। তবে ভিডিওটা সে যতবার দেখেছে প্রত্যেকবারই রায়হান সিদ্দিকী ছাড়াও অন্য আরেকজনের দিকে তার চোখ চলে যাচ্ছিল বারবার। রায়হানের পেছনে দাঁড়ানো জুনিয়র অফিসারদের ভেতরে একজন, তার ছোটবেলার বন্ধু। সেই বন্ধুর সঙ্গে তার খুব শীঘ্রই দেখা করতে হবে, তবে তার আগে অনেকগুলো কাজ গুছিয়ে নিতে হবে তাকে। এর মধ্যে প্রথম কাজটার দায়িত্ব সে আসাদকে দিয়েছে। আসাদের কাজটা হয়ে গেলেই পরের কাজগুলোতে হাত দেয়া যাবে। এখন দেখা যাক আসাদ কতদিনে আশানুরূপ একটা খবর দিতে পারে। একটা বেনসন সুইচ ধরিয়ে চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই যে ঘরটার ঠিক মাঝখানে সে বসে আছে, সেই ঘরের ঈশান কোণে একজনের অস্তিত্ব টের পেল সে। সরাসরি সেদিকে না তাকিয়েও সে বুঝতে পারল মানুষটা কে, আর বুঝতে পারবেই বা না কেন, সেই ছোটবেলা থেকে তাকে দেখে আসছে সে। ধীরে ধীরে ঘাড়টা ঘুরিয়ে মানুষটার দিকে তাকাল সে। গত ২৫ বছরে সে নিজে অনেক বদলেছে, কিন্তু এই মানুষটা বদলায়নি এতটুকুও। ঠিক করে বদলাবে? মানুষটার জীবন তো থেমে গিয়েছিল ২৫ বছর আগেই। আর জীবন থেমে যাওয়া মানে তো বয়সও থেমে যাওয়া। এতগুলো বছর ধরে মানুষটাকে কেবল একটা কথাই বলে আসছে সে। আজও দুর্বল কাঁপা কাঁপা গলায় সেই কথাটাই বলল, ফরগিভ মি অরুণিমাতি। এখানেই শেষ হচ্ছে তানভীর আহমেদ সৃজনের গল্প সিরিজের প্রথম বই গল্প শুরুর আগে। গল্প সিরিজের পরবর্তী আখ্যান পাবেন একটা গল্প শুনবেন বইয়ে। অপেক্ষা করুন। ধন্যবাদ।